বছরের শুরুটা সবসময় হওয়া চাই জমজমাট, আর জমজমাট কিছু করার জন্য আড্ডা তো থাকতেই হবে। তাই আজ আমাদের টলি কথার আড্ডায় এই নতুন বছরের প্রথম শোতে কাকে পাচ্ছি চলুন দেখে নিই। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার জানাই। এই আমাদের নতুন বছরের প্রথম এপিসোডে তোমাকে পেয়ে খুব খুশি হচ্ছি। আর একের পর এক ছবি মানে দর্শকদের জন্য আনছো। তুরুপের তাস আসছে, মানে এসেছে, তাছাড়াও আরো ছবি আসছে, মানে 10ই জুন আসছে, তাছাড়াও কি আরো অনেক কাজ আসতে চলেছে? মৃগয়া আসবে, ঝড় আসছে, একাডেমি ফাইন্যান্স আসছে, অনেকগুলো ছবি লাইনড আপ। তো এত কাজের মধ্যে নতুন বছরটা কেমন কাটছে? ভালোই কাটছে। সেলিব্রেশনটা একটুখানি এক্সটেন্ডেড হয়ে গেছে। 1 জানুয়ারিতে যে সবার সেলিব্রেশন হালকা করে একটুখানি হাঁপিয়ে পড়েন সবাই, কিন্তু আমারটা চলছে, কারণ 3 তারিখ রিলিজ করছে তুরুপের তাস। তুরুপের তাস আরো এতগুলো ছবি আছে, তো এত ছবির কাজের মাঝে ফ্যামিলিকে টাইম দেওয়া যাচ্ছে না? একটু কম সময় পাচ্ছে, সেটা তো স্বাভাবিক। বাট হ্যাঁ, যখন পাচ্ছে তখন ডেডিকেটেড সময় পাচ্ছে। এই ছবিটাতে তোমার একটা কথা কিন্তু আমরা বারবার শুনেছি, যে আবার তুমি ফেসে গেলে কিছু না করে। তো এই ছবিটার জন্য কিভাবে ফাঁসলে তুমি? চরিত্রটা খুব ভালো ছিল, সেই জন্য ভাসলাম। কন্টেন্ট ওয়াজ ভেরি গুড, দ্য হোল স্ক্রিপ্ট ওয়াজ ভেরি গুড, এবং প্রত্যেকটা চরিত্র খুব ভালোভাবে এজড করা, পুরো সম্পূর্ণ একটা গল্প, এবং ইন্ট্রিগিং একটা গল্প। তো সেক্ষেত্রে আমার ভালো লেগেছে, সেই জন্যই করলাম আর কি ছবিটা। সাসপেন্স থ্রিলার একটা রয়েছে, তার সাথে নতুন পরিচালক। তো এই নতুন পরিচালক বা নতুন মানুষের সাথে কাজ করে সেই অভিজ্ঞতাটা কেমন হয়েছে? দেবজিৎ প্রচন্ড ইন্টেলিজেন্ট একটা ছেলে, এবং প্রথমবার ডিরেক্ট করছে, দেখে বোঝা যাবে না। ও প্রায় সবকিছুতেই ন্যাক আছে, সবকিছু এভরি নুয়ান্স, যে ফিল্ম মেকিং এর সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো, সেইগুলোতেও প্রচন্ড ওয়াকিবহল আর কি, সেটা শিখে এসেছে আগে থেকে, শর্ট করা যে আমি কি শর্ট নেবো, হ্যান ত্যান। তো সেই ক্ষেত্রে আমার প্রচন্ড ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। যেহেতু তুমি শুধু এটা নয়, বিভিন্ন থ্রিলার ছবিতে তুমি কাজ করো বা থ্রিলার ওয়েব সিরিজে কাজ করো, তো কোনো থ্রিলিং এক্সপিরিয়েন্স হয় শুটিং এর টাইমে? থ্রিলিং এক্সপিরিয়েন্স না, মানে কাজটা মন দিয়ে করতে হয় আর কি, যে গেটিং ইনটু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার, কনভার্স করা ডিরেক্টরের সঙ্গে, ব্রেইনস্টর্মিং করা, সেখান থেকে একটা চরিত্র দাঁড়ায় আর কি। থ্রিলিং সেইভাবে হয়তো হয় না। 2024-এ প্রচুর শুট তো করেছো, সেইগুলোই একের পর এক 25-এ মানে মানুষের কাছে উপহার হিসেবে আসছে। তো এই যে এত কাজের মধ্যে দিয়ে 2024টা কেটেছে, 2024 থেকে কি স্মৃতি নিয়ে এলে 2025-এ? 2024-এ সেটা শুধু কাজ নয়, সিসিএল চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা, সেই স্মৃতি, এবং নানান ধরনের যে ছবিগুলো করেছি, সেগুলো মুক্তি হবে, সেগুলো এখন দেখার বিষয় যে মানুষের কেমন লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি ওই আই হ্যাভ ব্রট ফরওয়ার্ড। নতুন কোনো রেজলিউশন নিয়েছো নতুন বছর? আমি রেজলিউশন নিই না, কারণ রেজলিউশন নিয়ে কোনোদিন আমি মানতে পারিনি, কোনো রাখতে পারিনি, কথা রাখতে পারিনি, তো সেক্ষেত্রে আমার দ্বারা হয় না। কথা রাখায় কি একটু চাপ আছে? মানে আমি কোনো জিনিস নিজের মতো করে যদি কিছু ভেবে নিই, সেটা আমি কোনোদিনই কমপ্লিট করতে পারি না। নিজের টার্গেট ফুলফিল ওরকম ভাবে আমি কোনোদিন করি না। ফ্লো, গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, গো উইথ দ্য ফ্লো। তো মানে এই জগতেও কি সেই গো উইথ দ্য ফ্লো হিসেবেই চলছো? মানে স্ক্রিপ্ট বাছার ক্ষেত্রেও কি কখনো ওরকম ভাবে দেখো না? না না না, স্ক্রিপ্ট নাহলে তো আমার তো নিঃশ্বাসই ফেলতে পারতাম না। আজকে সকালেও একটা স্ক্রিপ্ট শুনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ, অবভিয়াসলি গোয়িং উইথ দ্য ফ্লো, নট থিঙ্কিং টু মাচ আহেড অফ টাইম, না ভেবে, জাস্ট বিং ইন দ্য প্রেজেন্ট, দ্যাট হেল্পস মি আ লট। তো দর্শকদের এই নতুন বছরে কি বলবে? এত ছবি আসছে, সব ছবি দর্শকরা প্রচন্ড পছন্দ করে, তোমার বিভিন্ন চরিত্রে তোমায় দেখতে। কি বলবে নতুন বছরে দর্শকদের? বলবো যে অনেকগুলোই ছবি বেরোবে, তবে শুরু হচ্ছে তুরুপের তাস দিয়ে, দেবজিৎ হাজরার প্রথমবার পরিচালনায়। আমার বিশ্বাস আপনাদের প্রচন্ড ভালো লাগবে। তো সেক্ষেত্রে প্লিজ আপনারা দেখবেন এবং জানাবেন যে কেমন লাগলো, এবং যদি জানান ভালো হয়েছে, যদি জানান, তাহলে সেই সাহসটা পাবে দেবজিৎ, এবং হয়তো আরো অনেক ছবি বানাবে এরকম। থ্যাংক ইউ। এবার এতক্ষণ ধরে সৌরভদার মুখে যেই দেবজিতের কথা বারবার আমরা শুনতে পাচ্ছিলাম, সেই দেবজিৎ রয়েছে আমাদের সঙ্গে। দেবজিৎ হাজরা, তুরুপের তাসের ডিরেক্টর। ওয়েলকাম টু আমাদের জিও বাংলার টলি কথা। আর নতুন বছর যেহেতু, আজকে নতুন বছর এপিসোডে তোমাদের পেয়েছি, তাই প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটছে নতুন বছরটা? নতুন ছবি প্রথম কাজের সাথে শুরু হয়েছে, কেমন কাটছে? নতুন বছর তো শুরুই হয়েছে ছবি দিয়ে, আমার ছবি দিয়ে নতুন বছর শুরু হলো। দেখা যাক বাকি বছরটা কিরকম কাটে, সেটা তো ডিপেন্ড করবে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর উপর। ছবি নিয়ে যতটা আশাবাদী ছিলে বা যেই ভাবনা চিন্তা নিয়ে ছবিটা বানানো হয়েছে, সেই রেসপন্সটা কি প্রথমে পাচ্ছ? হ্যাঁ, একটা রেসপন্স তো পাচ্ছি, যে যে খাটনিটা ছিল সেই খাটনিটার থেকে একটা ঠিকঠাক আউটকাম তো আসছে। আই হোপ কি আরো বেটার হবে এটা।
প্রথম ছবি, অনেক কাস্ট নিয়ে ছবিটা করেছো, বিভিন্ন ধরনের থ্রিল, সাসপেন্স সবকিছুই রয়েছে ছবিটাতে। তো কাস্টিং এর জন্য কি ভেবেছিলে, মানে যেহেতু প্রথম ছবি সবার কাছে একটা স্বপ্নের জায়গা থাকে, তো কাস্টিং নিয়ে কি আগে থেকে ভাবনা চিন্তা ছিল যে আমি এদেরকে নিয়ে কাজ করতে চাই? না, ইনিশিয়াল লেভেলে যখন স্ক্রিপ্ট লিখি তখন তো থাকে না, মানে গল্প যখন লিখি তখন তো থাকে না। তারপর ইভেনচুয়ালি ওই জিনিসপত্রগুলো শুরু হয়, যে কাকে যখন ফার্স্ট ড্রাফট সেকেন্ড ড্রাফট তৈরি হয়, যে ঠিক কে এই ক্যারেক্টারটার জন্য ফিট করবে, লিখতে লিখতে মাথায় কিছু আসে না এভাবে যে একেই নিতে হবে ওকেই নিতে হবে। দেন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন রেডি টু শুট, তখন একটা প্ল্যান হয় যে আচ্ছা আমি একে নিতে পারি, এই ক্যারেক্টারের জন্য এই ক্যারেক্টারের জন্য নিতে পারি। যেমন একটা জায়গার পর থেকে মনে হলো যে হ্যাঁ সৌরভটাকে নেওয়া যাবে এই মেহবুব খান ক্যারেক্টারটার জন্য। এইভাবেই হয় আর কি পুরো ব্যাপারটা। আমরা কিন্তু ট্রেলার লঞ্চের সময় থেকেই শুনেছি যে যতই অভিনেতা অভিনেত্রী থাকুক সিনেমায়, তোমার সবচেয়ে পছন্দের এখানে সৌরভ দাসই। সেটার কারণ কি, মানে সৌরভদার অ্যাক্টিং এর জন্য, নাকি তোমাকে সবচেয়ে কম জ্বালিয়েছে শুটিং এর সময় তাই জন্য? না, এটা না, সেটা হচ্ছে গিয়ে কি হয়, সৌরভ দাসের আমার একটা কমফোর্ট, সবার সাথেই কমফোর্ট জোন আছে, যুধার সাথেও আছে অবভিয়াসলি, বাকি সব যতজন আর্টিস্ট আছে সবার সাথে একটা কমফোর্ট জোন আছে। মানে সৌরভদার সাথে একটা বেশি কমফোর্ট জোন একটা, যে আমার মানে বুঝে যেতাম আমরা যে আমার কি করতে হবে ওই কি করতে হবে, এই জিনিসটা পুরো বুঝে যেতাম মানে যখন আমি ফ্লোরে যেতাম। এরকম নয় যে আলাদা করে এটা করতে হবে ওটা করতে হবে বোঝানো, এটা খুব একটা হতো না। মানে আমি বলতাম সৌরভদা বুঝেছে, বা সৌরভদা বলতাম এটা এরকম করলে হবে, এরকম হ্যাঁ ঠিক আছে এরকম করতে পারবো, এরকম। তো এই কমফোর্ট জোনটা তৈরি হয়েছে। আর দেখো প্রথম প্রথম কি হয়, নতুন ডিরেক্টরকে ভরসা করতে চায় না অনেকে, তো সেটা সৌরভদা ভরসা করেছে যে ঠিক আছে চলো, দেবজিৎ যখন ছবিটা করছে, গল্পটা শুনে প্রথম দিন আমাকে বলেছিল যে আমি এটা করবো। আর কি জানো তো, পুরো ক্যারেক্টারটা না সৌরভ দাসের অন্যভাবে করলে মানাতো না ব্যাপারটা। তো ওই জন্য আমি ওয়েট করেছিলাম, প্রায় 2 মাসের মতো ওয়েট করেছিলাম। তো এই সব মিলিয়ে মিশিয়ে এবং 2 বছর ধরে সৌরভ দাসের সাথে আমার কানেকশন, মানে পরিচয় আর কি, ছবিটার জন্যই পরিচয় হয়েছে। তো একটা হয়ে গেছে ঠিকঠাক বন্ডিং, তো যার জন্য আর কি। যে কথাটা তুমি বললে এক্ষুনি, যে মানে নতুন ডিরেক্টর বলে অনেকেই ভরসা করতে পারে না, তো আমরাও কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকবারই শুনতে পাই যে নতুন ডিরেক্টরের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো সেরকম কিছুর সম্মুখীন তোমায় হতে হয়েছে? দেখো সিনেমা বানাতে গেলে চ্যালেঞ্জের ফেস করতেই হবে তোমাকে, চ্যালেঞ্জেস আসবেই তোমার, যে কোনো সিনেমা, সেটা ফার্স্ট সিনেমা হোক বা 10 নম্বর সিনেমা হোক, এটা তো হয়। কিন্তু বেসিক্যালি কি একটা ব্যাপার বলো তো, আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু খুবই মানে খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, এখানে একটা ছবি বানানো মানে যে প্ল্যানিং এর কোনো ঠিক থাকে না, এটা হবে না ওটা হবে না। আমি নিজে যখন প্রি প্রোডাকশন করতেছি তখন বলেছি এতদিন ধরে প্রি প্রোডাকশন করার কি দরকার, 15 দিন করলেই তো হয়ে যাবে। তো এইসব প্রবলেমগুলো হয়। এবার আমার থিঙ্কিং অন্য, আমি একটা অন্য মাইন্ডসেট নিয়ে ছবিটা বানাতে এসেছি, বাকিরা অন্য একটা মাইন্ডসেট নিয়ে ছবিটা বানাতে এসেছি। দেখো চ্যালেঞ্জেস থাকবেই যে কোনো ক্ষেত্রে, এত বড় একটা ছবি হোক বা ছোট একটা ছবি হোক। যদি 10 লাখ টাকার ছবি হয় তাতেও চ্যালেঞ্জেস থাকে, আর 10 কোটি টাকার ছবিতেও চ্যালেঞ্জেস থাকে। তো সেগুলোকে আমি খুব একটা মানে পাত্তা দিই না। আমার যেটা মনে হয় যে ছবিটাতে যারা করতে আসছে, যারা যারা ছবিটাতে পার্ট হচ্ছে, আমি ছবিটার প্রথম পার্ট, আমি হলাম প্রথম পার্ট, বাকিরা সবাই পার্ট হচ্ছে, তো তারা যেন নিজের আত্মা দিয়ে সেই ছবিটাতে মানে অ্যাসোসিয়েট হয়। এই এখনকার দিনে কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস প্রচন্ড ভাবে দেখতে পাই, যে এক্সপেকটেশনস ভার্সেস রিয়েলিটি। তো তুমি এই ছবি থেকে যে এক্সপেকটেশনটা করেছিলে, ছবিটা বানানোর পর বা বানাতে বানাতে কতটা রিয়েলিটির সম্মুখীন হলে? দেখো এটা তো মানে এই গল্পটার সাথে আমার সিনেমা বানানোর পুরো জার্নিটার একটা অদ্ভুতভাবে মিল আছে। আমি কাউকে বলিনি, এটা প্রথম বললাম। আমি ভাবছিলাম কি হয়েছে বলতো, সৌরভ দাসের ক্যারেক্টারটা একটা জায়গার মধ্যে এসে ভেসে যায়। আমাদের ক্ষেত্রেও জিনিসটা তাই হয়েছে। আমরা না অনেক অনেক নতুন নতুন মুখ দেখতে পেয়েছি যে কি হচ্ছে, হয়তো অতটা নয় সিনেমাটিক ভাবে নয়, বাট রিয়েল লাইফে যেটা আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি যে এটা এক, আর তার পিছনটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। মানে কয়েনের এপিঠ ওপিঠ তো এক হয় বা আলাদা হয়, তো ওটা বোঝা গেছে আর কি। মানে অনেক সত্যের সম্মুখীন হতে পেরেছো। একদম একদম প্রচুর সত্য, সব খোলাসা হয়ে গেছে। তাহলে এই যে এত সত্যি থেকে, যেহেতু একটা বছর থেকে আমরা নতুন বছরের কথাও বলছি, তো এই যে এত সত্যির খুলাসা বলছো হয়ে গেছে, তো সেটা থেকে নতুন বছরে কি কিছু শিখেছো বা কিছু নিয়ে যেতে চাও, যেটা 2024-এ হয়তো করতে পারোনি বা বেসিক্যালি ছিল না? 2023 সাল থেকে শুরু হয় ছবিটা, তো 2023, 24 and then 25। তো 2023 আর 24 আমার জন্য পুরো লার্নিং প্রসেস ছিল। আমি বহু জিনিসপত্র শিখেছি, কি কি করতে হবে না আর কি কি করতে হবে পরের বারে, সেটা তো খুব ভালো মতো শিখেছি। মানে সেটা আমার পুরো মাথায় বসে গেছে যে যে দেখবে কিছু কিছু হয় না যে তোমার কোনো জিনিস কোনোদিন তুমি ভুলতেই পারবে না, এমন একটা ইনসিডেন্ট সারা জীবন গেঁথে থাকে মনের মধ্যে। তো মাঝে মাঝে আমি স্বপ্নও দেখি এগুলো। তো এটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে পুরো, যে আমি কি কি করবো আর কি কি করবো না। তো এই 2 বছর আমার জন্য বিরাট লার্নিং প্রসেস ছিল, এবং আমি খুব খুশি যে এই 2 বছর আমার লাইফে এসছে, খুব ইম্পর্টেন্ট আমার জন্য এই 2 বছর। তো এই এত লার্নিং প্রসেসের পর 2025-এর জার্নি শুরু, আর মানে 2025-এর শুরুতেই তোমার ছবিও মুক্তি পেলো। সৌরভ দার থেকে এক্ষুনি শুনছিলাম যে নিউ ইয়ার রেজলিউশন দাদা নেয় না, কারণ সেটা কমপ্লিট করতে পারে না। তোমার ক্ষেত্রে কি সেরকমই না, তোমার নিউ ইয়ার রেজলিউশন নেওয়া হয়?
না কি বলতো, এইসব মাথায় আসে না। মানে আমি হ্যাপি নিউ ইয়ার খুব কম লোককে উইশ করেছি, যেহেতু এত চাপের মধ্যে আছি। আর এটা আমার মধ্যে খুব কম আছে যে আমি কাউকে খুব একটা উইশ করি না, যে যেমন পুজোতে সবাইকে খুব বলে, তা আমার এটা হয় না, করা হয় না। তো আমার এরকম রেজলিউশন তো নেই কোনো কিছু। আমি না এমনি বদার নই, আমি না প্রচন্ড পরিমাণে মানে সিনেমাকে ভালোবাসি। তো আমার মানে তুমি যদি আমার সাথে 1 ঘন্টা বলো, কিন্তু 1 ঘন্টায় সিনেমা নিয়েই কথা বলবো, অন্য কোনো কথাই বলবো না আমি। তো এটা আমার জন্য খুব কমফোর্ট একটা জোন। অন্য কিছু নিয়ে ভাবি না ঘটতে আমি বেশি। সিনেমার প্রতি এত ভালোবাসা, এত টান, এটা এলো কবে থেকে? এটা ছোটবেলাতে আমি ভাবতাম যে আমি বাড়ি থেকে পালিয়ে যাবো, পালিয়ে গিয়ে আমি অভিনেতা হবো। তো এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। তো তারপর বাড়ি থেকে তো এগুলো খুব মানে রেস্ট্রিক্টেড, না এসব হওয়া যায় না এই। তো তারপর কি হলো, একটা টাইম পর আমি হঠাৎ করে থিয়েটার শুরু করলাম। থিয়েটার মানে সিনেমা খুব আমার লাইফে মানে সেকেন্ড টাইম খুব অ্যাক্সিডেন্টালি আসে। আমি থিয়েটার শুরু করলাম, তখন আমি একটা আমার নিজের পার্সোনাল লাইফে কিছু প্রবলেম ফেস করছিলাম। তো তখন আমি একটা হঠাৎ করে আমার লাইফে থিয়েটার আসে। আমি স্কুল লাইফে থিয়েটার করতাম, মানে একদম ছোটতে থিয়েটারটা করতাম। তো তারপর হঠাৎ করে আমার লাইফে আবার থিয়েটার আসে কলেজ শেষ করার পর। তো 2017 এরকম টাইম থেকে। তো হঠাৎ করে আমি থিয়েটার করতে শুরু করি, এবং হঠাৎ করে থিয়েটার করতে, করতে দেখি আমার একটা টিম তৈরি হয়েছে। আমার দুর্গাপুরে বাড়ি। তো ওখানে আমার একটা দল ছিল থিয়েটারের। তো ধীরে ধীরে থিয়েটার বিল্ড আপ হয়। দেন তারপর আমার মনে হয়, এবং থিয়েটারের সবাই বলে যে আমার সিনেমা নিয়ে প্র্যাকটিস করা উচিত বা দেখা উচিত। দেন তারপর ছোট ছোট শর্ট ফিল্ম বানানো, মিউজিক ভিডিও বানানো, দেন একটা মানে ডিপ্লোমা কোর্স করা, সিনেমা নিয়ে জানা, দেন তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করা, ছোট ছোট বিভিন্ন ধরনের ছোট বড় মিলিয়ে। দেন তারপরে অ্যাক্সিডেন্টালি হয়েছে জিনিসটা। মানে আমি তো ভাবিনি যে আমি হট করে কলকাতা চলে এসেছিলাম, যে ঠিক আছে চলো যা হবে দেখা যাবে। ঠিক আছে। এই যে অভিনেতা হওয়ার স্বপ্ন, থিয়েটারও করেছো, তো এখন তো ডিরেক্টর হিসেবে কাজ করছো, পরবর্তীকালে কি নিজের ছবিতে নিজেও কাজ করতে আমি চাইছো? আমার এই ছবিতে আমি অভিনয় করেছি, বাট সেটা সারপ্রাইজ। হ্যাঁ, সেই ক্যারেক্টারটা নন রিভিলড, যারা ছবি দেখবে তারা জানতে পারবে। হ্যাঁ, জানতে পারবে। তো এর মানে এরপরে কি আর পরিকল্পনা করে ফেলেছো এই 2025-এ মানে ছবি কিসের মুক্তির পর পরবর্তী কাজের জন্য? পরবর্তী কাজের প্ল্যান চলছে, কিছু কাজের কথাবার্তা চলছে, সেগুলো সব হবে ধীরে ধীরে। বাট এখনই কিছু বলার মতো কিছু প্ল্যান হয়নি, বাট হবে অবশ্যই, জানতে চলছে, প্ল্যান চলছে। তো এই নতুন বছরে নতুন ছবি আসছে, যারা দেখেছে তারা তো অবশ্যই পছন্দ করছে, যারা এখন দেখেননি আর তার সাথে নতুন বছরও, কি বলবে দর্শকদের? এটা নতুন বছরের খুব ভালো একটা সারপ্রাইজ, যে ব্র্যান্ড নিউ ইয়ার ব্র্যান্ড নিউ সিনেমা। আমি এটা ফেসবুকে কয়েক জায়গায় পোস্ট করেছিলাম। তো সিনেমার গল্পটাও না প্রচন্ড ব্র্যান্ড নিউ, অ্যাকচুয়ালি নিউ, খুব কনসেপ্টটা নতুন। হ্যাঁ, মানে এই কনসেপ্টের সিনেমা কিন্তু মানে বাংলাতে হয়নি। এবং এই মানে যেভাবে গল্পের বাঁধনটা করা আর কি, স্ক্রিপ্টটা যেভাবে আনফোল্ড হয়, যেভাবে আমরা ফুলের থেকে পাপড়িকে খুলে মাঝের যে জায়গাটাতে যায়, তো সেইটা খুব আনফোল্ড একটা ব্যাপার আছে, পুরো ধীরে ধীরে আনফোল্ড হয়। তো এই কনসেপ্টটা একটু নতুন, এবং আমি একটু এক্সপেরিমেন্টও করেছি। কিন্তু ছবিটার মধ্যে কিন্তু প্রচুর মানে মাসালা এলিমেন্ট রয়েছে, কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে। এরকম নয় কিন্তু যে শুধু কেউ বুঝতে পারবে না ছবিটা দেখে, সবাই কিন্তু বুঝতে পারবে ছবিটা দেখে যে আমি গল্পটা কি, পিকচারটা ক্লিয়ার কিন্তু সবার কাছে, যে কি বোঝানো হয়েছে ওখানে। মানে সাসপেন্স, থ্রিল, রহস্য, রোমাঞ্চ সবকিছুই রয়েছে। আর মানুষের সেটা ভালোও লাগবে, কারণ কমার্শিয়াল মানে যেরকম ভাবে মানুষ বড় পর্দায় ছবি দেখতে পছন্দ করেন, সেরকমই ছবি হতে চলেছে। একদম একদম একদম। তো মানুষ তো অবশ্যই, যারা অলরেডি দেখছে তারা ভালোবাসা দিচ্ছে, যারা এখনো দেখেননি আশা করি তারাও ছবিটা খুব শিগগিরই দেখে ফেলবে। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আজকে আমাদের সাথে থাকার জন্য, এই ছবিটা নিয়ে এত কিছু বলার জন্য। নতুন বছর বাকি যেটুকুনি রয়েছে, আশা করি সেটাও মানে যেটুকুনি নয়, অনেক লম্বা, পুরোটাই বাকি। সবে শুরু হয়েছে। তো নতুন বছর আশা করি দর্শকদেরও ভালো কাটবে, তোমারও ভালো কাটবে। একদম। থ্যাংক ইউ থ্যাংক আজকে ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরও ধন্যবাদ আমাদের আজকের এই এপিসোডটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখতে হবে জিও বাংলায়।